ভাইয়া, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? দ্রুত এসো। বর্ণ চট করে ফিরে তাকালো। গিটার আর হেডফোন বাঁধে, বাকি সাজসজ্জা অনেকটা তার মতোই। পাশাপাশি দাঁড়ালে এক দেখায় যে কেউ বলে দেবে এটাই বর্ণর ছোট ভাই, লিটল বর্ণ। ভুরু আড়াআড়ি করে তির্যক চোখে ভুরু নাচিয়ে জানতে চাইল সে। তুই কোথায় যাচ্ছিস? তুমি যেখানে যাচ্ছ। গলার কাছের হুডি পিছনে ঠেলে ভাব নিয়েই প্রত্যুত্তর করল অভ্র। চোখে দুরন্তপনার ছড়াছড়ি। বর্ণ দু ধাপ এগিয়ে যেতেই সে এক ধাপ পিছিয়ে গেল তড়িৎ। তোমার সাথে নয়, বন্ধুদের সাথে যাচ্ছি আর। বর্ণ প্রতিক্রিয়া না দেখিয়ে এগিয়ে চলল সামনে। সময় স্বল্প। যেতে যেতে মুখে মাস্ক পরে নিল সে। ড্রয়িং রুমে অ্যাসিস্ট্যান্ট মাহির কথা বলছিল হানিফা বেগমের সাথে। বর্ণকে দেখেই উঠে দাঁড়ালেন। দাদু ভাই, এটা কি হলো? বর্ণ পিছু ঘাড় বাঁকিয়ে প্রশ্নসূচক দৃষ্টি ফেলে তাকায়। আবার কোথায় কি হলো? চোখের ইশারায় মাহিরকে সামনে আঘাতে বলে হানিফা বেগমের দিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো সে। মুখে শব্দ না করে কাঁধে দুলিয়ে কি জানতে চাইল। আমি এ বাড়ির মুরব্বী, একটা প্রোগ্রামে যাইতেছ আর আমারে বলা যাবে না? সারাদিন টিভির সামনে বসে থাকো। তাছাড়া অনলাইনে হুড়োহুড়ি পড়েছে কাল রাত 8:30টায় রকস্টার আফসান বর্ণর স্টেজ শো হবে। জানতে না দাদু? বর্ণর আগে অব্র জবাবটা দিল। এই দাদু সব জায়গায় একটু বেশি বেশি করছে সম্প্রতি। স্বভাবটা আজকাল প্রচণ্ড বিরক্তি দেয় তাকে। বৃদ্ধা খেক খেক করে উঠলেন। তোরে কিছু কইছি আমি? আমার নাতিরেই জিগাইছি। তোমার একটাই নাতি। আমরা ড্রেনের পানিতে ভাইসাইছিলাম। গলার সুর টেনে হানিফা বেগমের ভাষায় বলল অভ্র। বৃদ্ধা অসন্তুষ্ট নিয়ে মুখ ঝামটা দেয়। মুডটাই খারাপ করে দিল খচ্চরটা। বর্ণ কাছে এসে খাতে জড়িয়ে ধরে হানিফা বেগমকে মৃদুস্বরে বলে, যাচ্ছি, দোয়া করে দাও। মনটা পুলকে উঠল যেন বৃদ্ধের। মাথায় হাত রেখে গদগদ কণ্ঠে বলো, হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাইও। বর্ণ চোখের ইশারায় আইজা পরপর রুবাইয়াতের কাছে বিদায় নিয়ে কি মনে করে সিঁড়ির দিকে তাকালো। সুখ তাড়াল করে নেয় নিজেকে। এক মুহূর্ত ব্যয় না করে কক্ষ ফিরে আসে। এখানেই শেষ। আর কখনো ব্যক্তি হোক বা সিঙ্গার, আফসিয়ান বর্ণর দিকে একটু ভালোবাসার আশায় চাইবে না সে। কারণে অকারণে পিছু ঘুরবে না তার। নাইবা ভালোবাসি বলে সামনে দাঁড়াবে সে আর হাত জোর করে বলবে না, প্লিজ বর্ণ ভাই, আপনি বিয়েটা ভেঙে দিন। আপনার পাশে অন্য কাউকে দেখলে আমার বড্ড হিংসে হয়। স্থান আন্তর্জাতিক কনফারেন্স সিটি বসুন্ধরা। বড় বড় স্টেজ, রং বেরঙের ঝিকিমিকি আলো, চতুর্দিক দর্শকের ছড়াছড়ি। ভিড়ের মাঝে একবার ধরে রাখা হাত ছেড়ে দিলে তাকে পুনরায় খুঁজে পাওয়ার চান্স কমই বটে। পিঁপড়ের চাকের মতো দেখতে লাগছে সবাইকে। এখানে মেয়েদের সংখ্যাই তুলনামূলক বেশি। তাদের স্বপ্নপুরুষ রকস্টার আসফিয়ান বর্ণকে দেখবে সে আজ। তাহলে ছেলেরা কাকে দেখবে? আছে তো একজন, তাদের ঘুম উড়িয়ে দেওয়া সানার আশা। এখানে আরও অনেক শিল্পীদের মিলনমেলা হবে আজ। বর্ণর গাড়ি এসে থামতেই ঘিরে ধরা হলো চারপাশ থেকে। গগনও যেন হৈ হৈ কলরবে মুখরিত হয়ে উঠল মুহূর্তে। গার্ড ডোর খুলে দিলেই বর্ণ বেরিয়ে এলো সাহস্য। মাহের তার পিছনে গিয়ে ঠাঁই নেয়। ফোন হাতে বর্ণকে ঘিরে ধরে কেউ ভিন্ন ভিন্ন অঙ্গিভঙ্গিতে কয়েকজনের সাথে সেলফি তুলে চোখের চশমা আঙুলে ঠেলে দিয়ে ভেতরে পথে গমন করল। দর্শকদের উন্মাদনা, ফোনের ফ্ল্যাশ, ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে পরিবেশ রমরমা। পছন্দের কালো জামাটি গায়ে জড়িয়ে আয়নায় নিজেকে বেশ কতক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সুখ। সাদা ওড়নাটা কাঁধের একপাশে ফেলে দিয়ে চুলগুলো উপর করে ঝুঁটি করে বেঁধে নেয়। কপালের দুপাশে ছোট ছোট কিছু চুল ছেড়ে দিয়ে আরও একবার নিজেকে পরখ করে নিল মেয়েটা। ঘন পাপড়ি, মায়াময় দীঘল কালো আখি পল্লবে কত অব্যক্ত কথার ফুলচুরি। আফসোস, সেই ভাষা পড়ার ক্ষমতা সবার নেই। পাতলা সরু অধর যুগল, তার চিরচিরে মুচকি হাসিতে দু গালের টুল পড়ে। সে মিশমির মতো অত স্মার্ট নয়, কিন্তু তার চেয়ে কোনো অংশে কমও নয়। নিষ্পলক চোখে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখার ফাঁকে মন্ত্রমুগ্ধ হাসিটুকু সরে এলো ধীরে ধীরে। এই কয়দিনে যে শব্দগুচ্ছ মস্তিষ্ক তাড়া করে বেরিয়েছিল তা যেন আবারও কানের কাছে এসে বাজতে শুরু করে। সুখ ঢোকিলে গুটিসুটি মেরে ফের আর শীতে চোখ রাখে, করুণ দৃষ্টি মেলে। পরপর চোখ খিচে নেয় হঠাৎ। বর্ণ যেন কানের কাছে এসে চিৎকার করে বলছে, তুই আশ্রিতা, তুই জন্ম পরিচয়হীন, তুই বোবা। আমাকে কেন? কাউকে ভালোবাসার অধিকার তোর নেই।
অচিরেই চোখের কৌটোর অশ্রু হানা দেয় তার, কিন্তু সে অশ্রুদানা গড়িয়ে পড়ার সুযোগ দিল না। এস্তু উঠে দাঁড়িয়ে ছুটে গেল করিডোর পেরিয়ে নিচতলায়। মাকে আবারও প্রশ্ন করবে। যদি সে রুবাইয়াত আর তামিজ শিকদারের কন্যা হয়ে থাকে, তবে সুখ আম্মা, পইরা যাইবেন তো আস্তে দৌড়ান। সুখের পায়ের গতি শিথিল হয়ে এলো। মাছ সিঁড়িতেই থেমে গেল, রেলিংয়ের হাত রেখে নিচের দিকে উকি দেওয়ার মতো তাকায়। সাইমা বুয়া দাঁড়িয়ে আছে কোমরে একগাঁট্টি কাপড়ের স্তূপ নিয়ে। ওয়াশিং মেশিনে দিবে বোধহয়। জোরপূর্বক ঠোঁট এলিয়ে হেসে মাথা নাড়া সুখ। ধীর পায়ে সিঁড়ি শেষ করে প্রথমে চোখ রাখল ড্রয়িং রুমে। দাদু প্রায়শই সেখানে থাকে। সুখ প্রচণ্ড ভয় পায় তাকে। স্থান কাল পরখ না করে কটু কথা শোনায় সে। সহজে তার সামনে পড়তে চায় না সুখ। দাদু যেন কোনাক্ষরও টের না পায়। ঠোঁটে ঠোঁটে চেপে লিপস্টিক পিলপিল পা ফেলে মায়ের কক্ষে অভিমুখে হাঁটা ধরে মেয়েটা। ওই মেইয়া, চোরের মতো কই যাস? তপ্ত শ্বাস ফেলে আহত চোখে সুখ অদৃশ্য তাকিয়ে রাস অল্পক্ষণ। বাজ পাখির নজর ঠিকই দেখে ফেলেছে তাকে। সুখ তার দিকে ঘুরে হাত নেড়ে চেড়ে বুঝাতে চাইল আম্মুর ঘরে। ইঙ্গিত বুঝতে পেরে বৃদ্ধা কোনা চোখে চেয়ে দ্বিতীয়বার প্রশ্ন করে গম্ভীর গলায়, যেখানে সেখানে কি করবে? সুখের কপাল কুঞ্চিত হয়। একজন মেয়ে তার মায়ের ঘরে কারণে অকারণে যেতেই পারে, সেটা জিজ্ঞেস করার কি দরকার? সুখ নিজস্ব ভাষায় জবাব করে, কাজ আছে। এই বিকেলবেলা ছোট বৌমার ঘরে তোর কি কাজ থাকতে পারে? ফোঁস করে শ্বাস ছাড়ে সুখ। প্রত্যুত্তর করার মনোভাব তার মাঝে দেখা গেল না। বৃদ্ধ উত্তর না পেয়ে সোফা হতে গাড় বাঁকিয়ে পুনরায় চাইল। ততক্ষণে সুখ পিঠ পিছে হেঁটে যাচ্ছে রুবাইয়াতের ঘরে। সে ভেতরে ঢুকে যেতেই হানিফা বেগমের চোখ পাকিয়ে এলো বিস্ময়। বোবার সাহস দেখছি, আমার কথার জবাব না দিয়ে কেমনে চলে গেল। উফ নানু, তুমি সবসময় সাথে রুড বিহেভ করলে জবাব দেবে কেন? আমি হলে তো কখনো ফিরেই চাইতাম না। বিরক্তিতে কপাল কুঁচকে তুফা নিজ বক্তব্য শেষ করে উঠে দাঁড়ায়। এখানে আর মন টিকবে না। গার্ডেনে গিয়ে কানে ইয়ারফোন গুঁজে গান শোনা ঢের ভালো। হানিফা বেগম চুপসে গেলেন। বিড়বিড় করে বলেন, সবাইরে নিজের দলে টেনে নিয়েই গেল অসভ্য বোবা মেয়েটা। বলা বাহুল্য, হানিফা বেগমের দুই পুত্র এবং এক কন্যা। বড়জন আজাদ শিকদার, তার ঘরে বর্ণ, অভ্র ও নূরার জন্ম। ছোটজন তাজিম শিকদার, তার একমাত্র মেয়ে সুখ। কন্যা মুমতাহা বিয়ের ৩ বছরের মাথায় সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। তুফা তারই মেয়ে। সেই থেকে বঞ্জিকে নিজের কাছে এনে রেখেছে আজাদ এবং তামিজ শিকদার। নিজেদের সন্তানদের মতো সমান ভালোবাসা দিয়ে পালন করে বড় করেছেন। দুপুর হতে মাথাটা ধরে আছে রুবাইয়াতের। কপালে বাম মালিশ করে চোখ বুঝল ভদ্রমহিলা। পেটে খিদে পেয়েছে, কিন্তু মুখে নিতে ইচ্ছে করছে না কিছুই। তাই লাঞ্চটাও করা হয়নি। চোখের কার্নিশ বেয়ে আলগোছে ধীর লয়ে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ার সময় মাঝপথে কেউ আলতো পরশে মুছে দিতেই ফট চোখ মেলল তিনি। সুখ মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জানতে চাইল ইশারায়, যন্ত্রণা হচ্ছে খুব? রুবাইয়াত শুকনো ঠোঁটে মৃদু হাসলেন। উঠে বসে সুখকে নিজের পাশে বসিয়ে বলেন, এই তো আমার আম্মা এসে গেছে, আর কোনো যন্ত্রণা নেই। সুখ মায়ের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরল। এ ভদ্রমহিলা পৃথিবীর সব আদর তার পায়ের কাছে ঠেলে রেখেও হয়তো বলবে, আম্মা, আরও অনেক আদর বাকি আছে। সবাই ওনার ব্যবহারে আদিক্ষেতা বলে মুখ কুচকায়। এতে তার বিন্দু পরিমাণও পরিবর্তন হতে দেখেনি সুখ। এমন কেন? মায়েরা সন্তানদের শুধু ভালোবাসে না, অনেক সময় মারেও, শাসন করেন। অথচ ভদ্রমহিলা কেবল আদুরি দিয়ে এলেন দিনের পর দিন। ঘরে বাইরে মানুষ যেমন তাকে হেয় করে, তেমনি সুখের মাঝে মাঝে আর 5টা মায়ের মতো রুবাইয়াতের মুখেও ভীষণ শুনতে ইচ্ছে করে, তুই অলক্ষী, বোবা, কপাল পোড়া। নিজের কপাল পুড়িয়ে জন্ম নিয়ে আমাদেরও কপাল পুড়েছিস। তার সাত জাগে চারপাশে আপনজনের কাছে এতটা অবহেলা, বিরক্তি, কটূক্তি, দুঃখ, যন্ত্রণা পেতে যতটা আঘাত পেলে ভেতরটা ভেঙে গড়িয়ে চুরমার হয়ে যায়, বেঁচে থাকার ইচ্ছেই মরে যায়।
অথচ মা বাবা দুজনেই তার কথা না বলতে পারাকে দুর্বলতা নয়, বরং শক্তি হিসেবে ধরতে মনোবল যোগায়। একটা প্রশ্ন করি, আজ আমার কি প্রশ্ন করবে আম্মা? ঠোঁটে হাসি ফুটিয়ে কথাটি বলেছিলেন রুবাইয়াত, কিন্তু পরবর্তীতে সুখের ইশারা দেখে হাসিটা মিলিয়ে গেল। সুখের কথার মর্মার্থ ছিল, আমি কি সত্যিই তোমার মেয়ে? মায়ের চোখ খুব শক্ত হতে দেখে সুখ দিশেহারা হয়। ইশারায় বলতে গিয়ে তালগোল পাকিয়ে আসে। ছোট ছোট মনের কথাগুলো ইশারায় নির্ভুলভাবে অপর মানুষটিকে বোঝাতে সক্ষম হলেও জটিল কথাগুলো কেউ সহজে বুঝতে পারে না তার। সুখ পাশ হাতড়ে রুবাইয়াতের ফোন হাতে নিয়ে অস্থির হাতে টাইপ করতে শুরু করে। চোখের পাপড়ি ভিজে আসছে, চোখে নোনা জল, আর হাতের ইশারা ছাড়া তার যে আপন কোনো ভাষা নেই। রুবাইয়াত মেয়েকে দেখে যাচ্ছে অপলক। দুদিন ধরে মেয়েটা ঘুরিয়ে পেঁচিয়ে একই প্রশ্ন করছে, এসবে কে ইন্ধন জুগিয়েছে? সুখ তার সাথে ফোনের স্ক্রিন তুলে ধরে। ব্যাস, একবার বলো যে তুমি আমার গর্ভধারণ করেছো, আর কোনো প্রশ্ন করব না, কাউকে কিচ্ছু বলবো না আম্মু। এর আগে তো তোমাকে এই নিয়ে কিছু বলতে শুনিনি, অথচ দুদিন ধরে কিসব বলে যাচ্ছ। কে কি বলেছে তোমায়? দাদু বলেছে না আজ এসব? আজ আমি ওনাকে ছেড়ে কথা বলবো না, এখনই আমি। কথাগুলো প্রচণ্ড ক্ষোভ নিয়ে উচ্চ শব্দেই বলেছেন রুবাইয়াত। বেড থেকে নেমে রুম ছাড়াতে নিলে দু হাতে তাকে জাপটে ধরে সুখ, অশ্রুসিক্ত চোখে বারবার বোঝাতে চাইছে, দাদু কিচ্ছু বলেনি আমায়, কেউ কিচ্ছু বলেনি। ব্যাস, আমি এ বাড়ির কারো মতো দেখতে নয় বলে এমনিই জানতে চেয়েছি। ফোন সরিয়ে মেয়ের মুখের দিকে সন্দিহান চোখে চাইল রুবাইয়াত। কিছুটা শান্ত হয়ে এসেছেন তিনি। সুখ মৃদু হেসে ঘাড় কাত করে বুঝল এটাই সত্যি। পৃথিবীতে সব সন্তান বাবা মা অথবা নিকটাত্মীয়দের মতো হয় না। কেউ কেউ পরিবারের সবার চেয়ে আলাদা দেখতে হয়, তাই বলে কি তারা তাদের বাবা মায়ের সন্তান না? সুখ মাথা দোলালো, যেন মেনে নিল রুবাইয়াতের যুক্তি। হঠাৎ একটা কাজ করে বসলেন ভদ্রমহিলা। সুখের হাত টেনে মাথায় রেখে বললেন, কথা দাও এই প্রশ্ন আর কোনোদিন করবে না। নির্বাক চোখে চেয়ে রয় সুখ। মনটা ধক করে উঠল, যেন তার প্রশ্ন কি তবে যুক্তিযুক্ত ছিল, তাই আম্মু ভয় পেয়েছে প্রশ্নের মোকাবেলা করার। সে হাসল ক্ষীণ, উপন্যাস মাথা ঝাঁকালো। কী সব ভাবছে নির্বোধের মতো। এই নিয়ে আর ভাবতে না সে, যে আম্মু তাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে, তার কথা বিশ্বাস না করে ওই পুরুষটির মুখের কথা বিশ্বাস করাটা কি বোকামি হলো না তার? নিশ্চয় বর্ণভাই তাকে দুঃখ দিয়ে ভেঙে চুরে দিতে চেয়েছে, তাই যাচ্ছে তাই বলে দিয়েছে। ওনার কথা আর বিশ্বাসই করবে না সুখ। মিথ্যুক। অভিমানের পাল্লা হুড়হুড় করে কয়েক গুণ বেড়ে গেল নিষ্ঠুর পুরুষটির উপর। নিজের প্রতি আরও একবার প্রতিজ্ঞাবদ্ধ হলো, স্বেচ্ছায় ওনার পাশে ঘেঁষবেন না আর। দরজার ওপাশে হানিফা বেগমের চেঁচামেচি শোনা যায়। কি হয়েছে ছোট বউ? চিৎকার শুনলাম। টিভির পর্দায় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম রকস্টার আসফিয়ান বর্ণকে নিয়ে তোলপাড় উঠেছে যেমন। আলো আঁধারের স্টেজে বর্ণর মুখশ্রী রাতের আকাশে চাঁদের মতোই ঝলমলে। হাতে গিটার, চোখের কাছে স্পিকার, চঞ্চল পায়ে স্টেজের এপাশ হতে ওপাশে ছুটে ছুটে কণ্ঠ সুর তুলেছে। ব্যাকগ্রাউন্ডে বাদ্যযন্ত্র বাজিয়ে চলছে একদল। ডুয়েট গান হচ্ছে না, তাই কোনো নারী শিল্পীর উপস্থিতি নেই আপাতত। সামনে দর্শকের হু হু কলরব। ফোনের ফ্ল্যাশ অন করে স্ব-স্ব স্থান থেকে ডানে বাঁয়ে স্লাইড করছে সকলে। দেখে মনে হচ্ছে অন্ধকারের বুকে মিটমিট দ্যুতি ছড়াচ্ছে নক্ষত্ররাজি। ড্রয়িং রুমে ইয়াবারও টিভির সামনে নিয়ে বসেছে হানিফা বেগম, রুবাইয়াত, সাইমা বুয়া, আরও দুজন মেয়েট। তুফা আর নূরাও আছে। আইজা ছেলের উপর রেগে আছে, তার নাচের কুদন দেখবে না বলে রুমে খিলেটে বসেছে। কিন্তু বাহিরে নূরার হানিফা বেগমের উচ্ছ্বাসে এক ঝলক এসে দেখে গেলেন। অব্র বন্ধুদের সাথে ওখানেই গেছে, হয়তো বর্ণর সাথে দেখা হয়েছে, হয়তো বা না। এত এত দর্শকের ভিড়ে বাইরের কাছে ঘেঁষতে পারবে কি অব্র? অন্য সময় হলে সুখ সবার সাথে টিভির সামনে বসে থাকতো। কখন বর্ণর চেহারা ভাসবে, কবে পুরুষটি কণ্ঠে সুর তুলবে, তার পাশে কোন মেয়ে গান গাইছে, মেয়েরা কবার বর্ণর দিকে তাকিয়েছে, হেসেছে, মেতেছে, সব নোট করে রাখত। আজ সেসব কিছুই করল না সুখ।
টিভির সামনেও গেল না একবারের জন্য। এতে অবশ্য হানিফা বেগম নারাজ। খাতা কলম হাতে টিভি দেখতে বসা মেয়েটার আজ কমতি অনুভব হচ্ছে। নুরা ডেকেছিল দুই একবার, সুখ যায়নি। এতদিনের নোট করে রাখা মোটা ডায়েরির তাচ্ছিল্য হেসে হাত বুলিয়ে দিল সুখ। অতঃপর জায়গায় রেখে দিয়ে বিছানায় এসে বসল। ফোন হাতে ইনস্টাগ্রাম স্ক্রল করতেই বর্ণসহ আরও কয়েকজন শিল্পীদের মুখে আসলো কেবল। না চাইতে স্ক্রল করে গেল সুখ। মন বলছে দেখতে হবে না, কিন্তু হাত যেন ছাড়তে চাইছে না। তামিজ শিকদার ব্যবসার কাজে বাহিরের দেশে আছেন বিগত 2 সপ্তাহ ধরে। রোজ কথা হলেও ব্যস্ততার কারণে কাল কথা হয়নি সুখের সাথে। ফোন বালিশে ঠেকিয়ে মুখ নিচ থেকেই তাকে কল দিল। রিং হওয়ার খানিক পরে রিসিভ হয়। ভদ্রলোক কোনো এক হোটেলে উঠেছেন, সে দেশের খাবার খাচ্ছেন। সুখের ঠোঁটে হাসি ফুটল। হাতের ইশারায় বলল, আব্বু কখন আসবে? ভদ্রলোক হাসলেন অমায়িক। খুব শীঘ্রই। বর্ণ ফিরেছিল ঠিক 2 দিন পর। সেদিনের পর থেকে আজ 3 দিন পেরোলো। গত দিনগুলোতে সুখ এক ঝলকও নিজেকে বর্ণর সামনে পেশ করেনি। অন্যদিন হলে সময় সময় কফি নিয়ে তার রুমে হাজির হয়ে যেত সে। গিটার হাতে গান ধরলে পাশে গিয়ে বসে থাকতো অকারণেই। তার কণ্ঠে বোবা ফুল নামটা ভীষণ আদরে শোনায়। সে ভাবত বর্ণ তাকে ভালোবেসেই এই নামে ডাকে, অথচ সেদিন বুঝল না, ভালোবেসে নয়, বরং তুচ্ছ তাচ্ছিল্য করেই তাকে নামটা দিয়েছে বর্ণভাই। সে যে বোবা, মনের ভাব ঠোঁটে ফুটিয়ে তুলতে অক্ষম, তা মনে করিয়ে দিতেই কলেজ থেকে ফিরে ঘরেই আটকে ছিল সুখ। মেয়েটা অল্প স্বল্প ঘর কোনো বলতেই চলে। লক্ষ্য করা যায় গত কয়েকদিন ধরে তারও বেশিই হয়েছে। নোরা এলো তখন। 6 বছরের নোরার কাছে সুখের হাত নাড়িয়ে কথা বলার ধরন অনেক পছন্দ। আবদ মেয়েটা একবার কৌতূহল মিশ্রিত আফসোস নিয়ে বলেওছিল, ইস সুখ, তুমি কি সুন্দর করে বলো। আমিও যদি বোবা হতাম, তোমার মতো হাত নেড়ে কথা বলতে পারতাম আর মানুষকে বোকা বানাতে। বাচ্চা মেয়েটা হয়তো সেদিন বুঝেনি পৃথিবীতে কথা না বলতে পারাটা কত বড় ভয়ঙ্কর অভিশাপ। কথিত আছে, মানুষ অভ্যাসের দাস। বর্ণ মানুষ মানুক বা না মানুক, অথবা যতই অস্বীকার করুক, বোবা ফুল তার অভ্যাসে মিশে গেছে, যা সেই কদিনে এড়িয়ে গেলেও আজ কিছুটা হলেও অনুভব করছে। এই যেমন খানিক আগে কফি চাইলো, দিয়ে গেল একজন মেয়েট। সে তখন আশা রেখেছিল সুখ আসবে, অপেক্ষাও করেছিল বোধহয়, কিন্তু মেয়েটা এলো না। গিটার হাতে বারান্দায় বসেছিল কাল, কেন যেন দৌড় মেলে রেখেছিল। তখনও ভেবেছে বোবা ফুল আসবে নিশ্চু ফেটে। গুটিসুটি পায়ে কিছুটা সংকোচ, কিছুটা ভীতি নিয়ে বারান্দায় গিয়ে তার পাশে বসবে। অথচ বারবারের মতো এমনটা হয়নি। বারান্দায় বিন ব্যাগে পা সরিয়ে বসে চোখ মুখ কুঁচকে নিল বর্ণ। বিড়বিড় করল, ইগনোর করে আমার ইগো হার্ট করছিস তুই বোবা ফুল। অযথাই সুখের উপর বিরক্তি উঠল বর্ণর। সে না হয় আশেপাশে ঘেঁষতে নিষেধ করেছে, তাই বলে এভাবে ইগনোর করবে? কফি হাতে নিয়ে সিঁড়ি দিয়ে ছাদের অভিমুখে রওনা দিল। বহুদিন ছাদে ওঠা হয় না। বিস্তার আকাশটা চোখ মেলে দেখবে একবার। সুখ, তুমি একা খেলতে পারো? সুখ প্রশ্নটির চোখে নূরের দিকে চাইল। চোখ ঝলঝল করছে তার। মেয়েটা ফের বুঝিয়ে বলল, ওই যে 5টা গুটি নিয়ে উপরে ছুঁড়ে ছুঁড়ে খেলা হয়। ঘন ঘন উপর নিচ মাথা ঝাঁকিয়ে সায় দেয় সুখ। নূরা যেন এবার পেয়ে বসল। আবদার করলো তারা দুজন খেলুক। সুখ বহুবার নিষেধ করেও লাভ হলো না। যেতে যেতে বলল, আমার কাছে গুটি আছে, ফ্রেন্ডস দিয়েছে, তুমি এখানে থাকো, আমি নিয়ে আসছি কেমন? নূরা ছুটে নিচে নেমে আসে। মা সিঁড়িতে থেমে গেলে একজনকে দেখে। বর্ণ, তুমিও ছাদে যাচ্ছ? আরে পাগনি, তুমি ছাদে একা, নিষেধ। একা না তো, সুখ আছে, মিনমিনিয়ে জবাব দিল নূরা। বর্ণর মুখ বেঁকে যায়, কপাল সূক্ষ্ম ভাঁজ পড়ে। নূরা তারা দেখিয়ে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, বর্ণও যেন তাদের সাথে একা খেলে। রেলিংয়ে বসে পা দুটো শূন্যে ভাসিয়ে বাচ্চাদের মতো নাচাতে নাচাতে ঠোঁটে হাসি ফুটল সুখ। দৃষ্টি দূরের ওই কড়াই গাছে। দুটো বক বসেছে সেথায়। পায়ের নূপুর থেকে ঝুনঝুন শব্দ ভেসে বেড়াচ্ছে চারিদিক। গোধূলির স্নিগ্ধ পরিবেশের শব্দগুলো সুর তালকেও যেন হার মানাবে।
সে থেমে গেল একসময় বর্ণকে ছাদে প্রবেশ করতে দেখে। এক ঝলক চেয়ে নজর নামিয়ে রেলিং হতে নেমে গেল তৎক্ষণাৎ। পুরুষটি তার দিকে এগিয়ে আসছে। এখানে আর এক মুহূর্ত নয়। সুখ নত মস্তকে সামনে পা ফেল। বর্ণকে পাশ কাটিয়ে দুপে এগোতেই হঠাৎ দাঁড়া। নিস্তেজ পরিবেশে হঠাৎ বর্ণের আদেশ সূচক কণ্ঠ। সেকেন্ড কয়েক সুখের পা থেমেছিল এক ক্ষণের জন্য। এরপর আবার পা চালায় অগ্রে, যেন আদেশটুকু তার উদ্দেশ্যে ছিল না। বর্ণর কপালে ভাঁজ পড়ে। অবাক সে, যে সে তেমন একটা হলো না বোধহয়। বুক টান টান করে দাঁড়িয়ে ফের বলল গম্ভীর গলায়, দাঁড়া বলছি। সুখ এবারেও থামে, তবে পিছু ফেরে না। ঢোক গিলে তপ্ত শ্বাস ছেড়ে। যেই পুরুষটির আশেপাশে থাকার লোভে একটু ছুতো খুঁজে ফিরত, পোষা বিড়ালের মতো ঘুরঘুর করত আগে পিছে, আজ অনুমতি বলো বা সম্মতি দুটো পেয়েও সম্পূর্ণ অগ্রাহ্য করে সুখ পুনরায় সামনে এগিয়ে চলে। আর সাড়া দেবে না এই নিষ্ঠুর পুরুষের আদেশে। সে বাধ্য নয়, নিজেই তো দূরে সরে যেতে বাধ্য করেছিল। সুখের কানে আরও একবার বাজল বর্ণর কঠোর স্বর, শেষবারের মতো বলছি, দাঁড়া, নয়তো ভালো কিছু হবে না তোর সাথে। খারাপ হওয়ার কি বাকি রেখেছে? সুখ স্থির হলো এবার, কিন্তু পিছে ঘুরে তাকালো না বর্ণর কাছে। ডাকতে গিয়েও থেমে গেল বর্ণ। অবাধ্য মেয়েটা এমনিতেই দুবার পিছুডাক অগ্রাহ্য করে তার প্রেস্টিজে আঘাত করেছে। কাছে আসতে বলে যে সুখ সুরসুর করে আগের মতো চলে আসবে না, তা বেশ ভালো করেই বুঝে নিল সে। বর্ণ গলা খাকারি দিয়ে নিজেই এগিয়ে এলো। যেখানে হাজারো মেয়েরা বিনা স্বার্থে তার কাছে ছুটে আসে, সেখানে গোল ধরে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকা বোবা ফুলের দিকে নিচ থেকেই যাচ্ছে দেখে প্রতিটি ধাপ বাড়তেই যেন এগোতে লাগছিল খুব। সেদিন এই গালে চর মেরেছিলে মনে আছে? সুখের নজর মেঝেতে পিটপিট করে সেদিকে দৃষ্টি নিবদ্ধ রেখেছে। বর্ণ বেশ নিকটে এসেই থেমেছে। চোখে চোখ রাখলে হৃদস্পন্দন যদি তালমাতাল ছুটে। পুরুষটির হৃদয়ে ছন্দহীন সেই শব্দে বুঝে যাবে সে এখনো দুর্বল। তারপর হয়তোবা আবার অপমান করবে, কিন্তু তেমন সুযোগ আর দেবে না সে। নিজেকে সামলাতে বর্ণর কষ্টই হচ্ছে এবার। মস্তিষ্ক টকবগিয়ে রাগ উঠছে, তবে তা নিজের প্রতি নাকি সুখের প্রতি বুঝে ওঠা দায়। দাঁতে দাঁত নিষ্ফলিত করে তীর্যক চোখে নজর নামিয়ে স্তব্ধ দাঁড়িয়ে থাকা সুখের মুখশ্রীর দিকে চেয়ে রয় বর্ণ। কিছু বলেছে, তার প্রত্যুত্তর না করে দাঁড়িয়ে থাকার সাহস পেল কোথায় মেয়েটা। সুখ এক ঝলক চোখ তুলল। বর্ণ তখনও তাকিয়ে আছে নিষ্পলক। তখনই যেন সুখে ভস্ম করে দেবে চোখের আগুনে। ঘড়ি ধরা ৩৫ সেকেন্ড আগে করা প্রশ্নের জবাব দেওয়ার ইচ্ছে হলো সুখের। নিঃশব্দে দুদিকে মাথা নেড়ে জানালো, তার মনে নেই। জবাব এলো এতক্ষণ পর, তাও মিথ্যা। গমগমে গলায় ধমকের সুরে বলে উঠল বর্ণ, এখনই চোখের সামনে থেকে দূর হ। আর এক মুহূর্তে এখানে দেখতে পেলে তোর গাল আর আমার হাত। অবিলম্বে মেজাজ খারাপ হয় সুখের। ডেকেছে নিজ থেকে, নিজে হেঁটেই তার সামনে এসেছে, আবার হুমকিও নিজেই দিচ্ছে। দুহাত কিরমিরিয়ে জেদি চোখে তাকিয়ে রইল সে। এক পাও সরল না নিজের জায়গা থেকে। বর্ণ চোখ ফেটে তাকায়। এই মেয়ে কি এমন অবাধ্য হতেই থাকবে সামনে? সুখে হাত কিরমির করে এক দৃষ্টিতে মাথার দিকে চেয়ে থাকতে দেখে সুচালো স্বরে বলল, আকামাত, আজ কি চুল টানার ইচ্ছে আছে? চিৎকার করে বলতে খুব ইচ্ছে হলো। হ্যাঁ, ওই জাকড়া চুলগুলো একটা একটা ছিঁড়ে আকাশে উড়িয়ে দেওয়ার প্রবল ইচ্ছে আছে। তবে সে সুখ তৎক্ষণাৎ কিছুই বলল না। নিঃশব্দে বর্ণর পাশ কাটিয়ে সিঁড়িতে উঠে হুট করে পিছু ঘুরে বুড়ো আঙুল দেখিয়ে ইচ্ছেটার কথাটা জানা দিয়ে গেল। বর্ণর হাত মুঠ পাকিয়ে আসে আপনা আপনি। চোখের কৌটোরে বিস্ময় সমেত একরাশ রাগ ধরা দিল। ভীত বোবা ফুলের সাহস তবে আকাশচুম্বী বেড়েছে এই কদিনে। নীলম্বরে শুভ্র মেঘের ছোটাছুটি খেলা চলছিল তখন। বর্ণর আর দেখা হলো না। রাগে আশপাশ ঝাপসা হয়ে আসছে। কফির কাপ ওখানে ছুঁড়ে ফেলে হনহনিয়ে সিঁড়ি পার করলো সে। সুখ নিচে এসে কিচেনে ঢুকলো। রুবাইয়াত আর আইজা সেখানেই আছে। নুরাকে দাদুর পাশে দেখে গেল, হয়তো আটকে রেখেছে। বৃদ্ধা মানুষ, কত সময় একা একা বসে থাকা যায়। সুখ, ভালোই হলো এসেছিস। এই চাটা তোর বড় বাবাকে দিয়ে আয় না। সুখের চোখ
জ্বলে উঠল। হাতে ট্রে নিতে নিতে ইশারায় জানতে চাইল, বড় আব্বু এসেছে? সে তো কাল রাতেই ফিরেছে। একদিন হতে চলল, তোর খেয়াল আছে সবের? থাকিস তো কোণে কোণে। ইস, জলজন্ত একটা মানুষ কাল থেকে এসেছে, অথচ সে জানেই না। সুখ জিভ কাটে। ট্রে নিয়ে ফুরফুরি মনে এগিয়ে গেল সিঁড়ি বেয়ে। বড় আব্বু ঢাকায় থাকে, মাসের কম বেশি সময় ব্যবসার ওখানেই। এখনটা দেখার দায়িত্বে আছেন তামিজ শিকদার। সেই হিসাবে আব্বুকে কাছেই পায় সুখ। এক হাতে ট্রে ধরে রেখে অন্য হাতে দরজায় টোকা দেয় সুখ। উকি দিলে দেখতে পাওয়া যায় ভেতরে অবস্থারত ভদ্রলোক রকিং চেয়ারে গায়ে এলিয়ে মুখের উপর বই মেলে রেখেছে। বইখানা চোখ থেকে ঈষৎ নিচে নামিয়ে চশমার আড়াল থেকে দরজার দিকে দৃষ্টি ফেললেন আজাদ শিকদার। সুখে দেখে হাসি চওড়া হলো। উঠে বেডের দিকে যেতে যেতে বলেন, অবশেষে আমার সুখ পাখির দেখা মিলল তবে। এসো এসো, ভেতরে এসো। ভদ্রলোক কোলে বালিশ নিয়ে সেথায় বই রেখে পুনরায় চোখ ডুবালেন। সুখ হাসি মুখে ট্রেটি টেবিলে রেখে চায়ের কাপ এগিয়ে দিয়ে নিকটে দাঁড়ালেন। ঘন ঘন পল্লব ঝাপটে দাঁতে নখ কুটে রুমময় নজর বুলিয়ে দুবার পরখ করে নিল। ভদ্রলোক কার্যক্ষেত্রে কার্যকলাপ দেখে মনে মনে হাসলেন বোধহয়, তবে পুরোটা সময় নিশ্চুপ রইলেন। সুখ হতাশ মনে উৎসুক চোখে কতক্ষণ আজাদ শিকদারের দিকে তাকিয়ে ওনার পক্ষ থেকে কোনো মন্তব্য পেল না। হাতে হাত বাজিয়ে সুখ ভদ্রলোকের দৃষ্টি আকর্ষণ করে বুকে দাবিয়ে রাখা প্রশ্নটা করেই ফেলল হাত নেড়ে চেড়ে, আমার চকলেট? আজাদ শিকদার সুখের ইশারা বুঝে মুখটা দুঃখী দুঃখী করলেন। জবাবে বলেন, এবারে তো আনা হয়নি। সুখের মুখ কুঁচকে আসে অসন্তুষ্টিতে। চার কাপের দিকে ইশারা দিয়ে বলো, তাহলে চা নিয়ে যাই। অবাক হয়ে পরপর শব্দ করে হেসে ফেললেন ভদ্রলোক। সুখকে নিজের কাছে টেনে নিয়ে বলেন, সুখ পাখির ফেভারিট চকলেট আনতে বড় আব্বুর ভুল হয় নাকি কখনো? সুখ নিজেও হেসে ফেলল। হাত বাড়িয়ে দ্রুত চকলেট বক্স বের করতে তাড়া দেয়। চকলেট শেষ হয়ে গিয়েছে আরও 3 দিন আগে। তার মন খারাপের সুযোগে নুরা পাকনিটা ফিনিশ করে দিয়েছে সব। দু হাতে বক্স আঁকড়ে ধরে সুখ জানতে চাইল, নুরা আর তুফা আপি পেয়েছে? ওরা তো আগেই নিয়ে গেছে, আমি সবার শেষে। মন খারাপের ভান ধরল সুখ, যেন ব্যাপারটা ভীষণ ব্যথিত করেছে তাকে। সুখ পাখিরগুলো আলাদাভাবেই রেখেছিল বড় আব্বু, কিন্তু তার তো এই চুলে পাক ধরা লোকটার কথা মনেই নেই। তাই বা হাত কোনো রকমে কানে ঠেকিয়ে করুণ চোখে অসহায়ত্ব টেনে এনে সরি বলে নিল সুখ। ভদ্রলোক মুচকি হাসতে সন্তুষ্ট মনে সে বেরিয়ে গেল। তার যাওয়ার পানে অপলক চেয়ে রইলেন আজাদ শিকদার। তিনি সবসময় নিজেদের সন্তানদের চেয়ে সুখকে বেশি ভালোবেসে এসেছে, যেন মেয়েটার নিজের অক্ষমতা নিয়ে কোনো মনক্ষুণ্ণ না হয়, নিজেকে সবার চেয়ে কোনো অংশে কম মনে না করে। সুখ যাওয়ার ক্ষণকার পর বর্ণ এলো কক্ষে। তাকে দেখেই গম্ভীর হয়ে গেলেন আজাদ শিকদার। ছেলের সাথে কথা বন্ধ করেছেন সেদিন, যেদিন মিশমিকে সাথে এনে তাকে বিয়ের মনোভাব ব্যক্ত করেছিল। শুধু ব্যক্ত নয়, বিয়ের ডেটও ফিক্সড করে এসেছিল। বর্ণ ডিভানে গিয়ে বসল মুখোমুখি। উভয়ের মুখশ্রী গম্ভীর। আজাদ শিকদার অন্যত্র নজর সরিয়ে রাখলেন। ছেলের মুখ দেখলেই রাগে পিত্তি জ্বলে উঠছে তার। কথা ছিল, তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে মনে মনে হয় না। নিজের সিদ্ধান্ত যেখানে নিজে নিতে শিখে গেছ। কাট গলায় প্রত্যুত্তর করলেন ভদ্রলোক। পরদিন মিশমিট পরিবার এলো শিকদার বাড়ির দোরগোড়ায়। সংবাদটাই আজাদ শিকদারকে দিতে গিয়েছিল বর্ণ। অনিচ্ছা সত্ত্বেও ভদ্রলোক তাদের সম্মুখে বসলেন। মুখে অনুপরিমাণ হাসির রেখা খুঁজে পাওয়া যাবে না। বাড়ির কর্ত্রীরা ক্ষুণ্ণ মনে আপ্যায়ন করছেন। মেহমানদের অসম্মান করা এ বাড়ির ধর্ম নয়। তাছাড়া ছেলে যেহেতু সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, তার সম্মান রক্ষা করাও জরুরি। সুখ নিচে নামবে না ভেবেও মনের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ধীর পায়ে ড্রয়িং রুমের কিছুটা দূরে এসে দাঁড়ায়। বর্ণ তখন সেখানে উপস্থিত। পাশে মিশমি দাঁড়িয়ে আছে সাহস্য। তার চোখ দেখে বোঝা যাচ্ছে মেয়েটা কতই না খুশি।
বর্ণ ঠোঁটের একপাশে হাসি দেখেই বুকটা ধক করে ওঠে সুখের। হৃদয় যন্ত্রটা যেন থেমে গেল এক মুহূর্তের জন্য। মিশমিকে পেয়ে পুরুষটিও নিশ্চয়ই ভীষণ খুশি। সহ্যের ক্ষমতা সুখের কমে এলো। সে ধীরে ধীরে পিছিয়ে যেতে নেয়। নিঃশ্বাস আটকে এলেও উপরে দাঁতে দাঁত খিঁচে রয়। বেখেয়ালে বর্ণর চোখ গেল তার দিকে। তাকে দেখে ঠোঁটের হাসি বাড়ল বইকি। বর্ণর হাতে মিষ্টির প্লেট ছিল। এক ঝলক সুখের দিকে চেয়ে হাতে মিষ্টি তুলে নিল সে এবং আচমকাই